ওই দেখুন কি অবস্থা, পায়ে করে দান দিচ্ছে। আর এই যে পিরামিডের মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর মাথাতেই এই বছরে আতশবাজির প্রদর্শন করা হয়েছিল। আর দেখুন এই ছোট ছোট টেবিলগুলোতেও দাবার বোর্ড তৈরি করা আছে। আর সেই সময় এই চত্বরটায় নানান রকমের স্টেজ শো, সিনেমা, এমনকি ফেস্টিভ্যালও হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। ওই যে দূরে পিরামিডের মতো ছোট ছোট চারখানা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো, এইটা হচ্ছে এডমন্টনের মাঠ আর্ট কনজারভেটরি। কখনো জমাট বেঁধে বরফ হয়ে আছে, আবার দেখুন না যেই গরম পড়েছে অমনি সমস্ত বরফ গলে গিয়ে জলে পরিণত হয়েছে। মনটা খুব খুশি হয়ে গিয়েছে। চলুন আমরাও মুড়ি নিয়ে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন মে মাস চলছে, অথচ দেখুন না এখানে ক্যানাডাতে এখনো বলতে নেই গরম সেরম ভাবে পড়েইনি। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখনকার তাপমাত্রা ওই 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজকে চলেছি শহরের অন্য এক প্রান্তে। কেন? একটু বেড়ানো হবে, আর ফেরার পথে মুড়ি নিয়ে আসবো। বাঙালি আর মুড়ি একে অন্যের পরিপূরক, তাই নয় কি? কথায় আছে দুধে ভাতে বাঙালি, কিন্তু আমি বলি এতে যদি মুড়িটা অ্যাড করে দেওয়া যায় তাতে ক্ষতি কি? আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে মুড়িটা খুবই সহজলভ্য ও প্রিয় জিনিস হলেও এখানে কিন্তু ক্যানাডাতে একেবারেই উল্টো। চলুন বাকি কথাটা যেতে যেতে বলি। মে মাস শুরু হতেই চারপাশের বরফ গলতে শুরু করেছে, আর তারপরেই দেখুন প্রত্যেকটা গাছে পাতা গজাতে শুরু করেছে। আমার আগের শীতকালে ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে এই গাছগুলোতে এত সুন্দর সবুজ পাতা গজাতে পারে। প্রকৃতি নিজের নিয়মেই চলে, কখনো পাতা ঝরা অবস্থায় থাকে, আবার কখনো সবুজ পাতায় গাছ ভরে ওঠে। আমরা বেরিয়ে পড়েছি, আর এই মুহূর্তে আমরা ডাউনটাউনের চার্চিল স্কোয়ারে চলে এসেছি। মনে আছে কি আপনাদের? বর্ষবরণের রাতে আমরা এইখানেই এসেছিলাম আতশবাজির প্রদর্শন দেখতে। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারেন। গরমকাল পড়লেই এরা পুরো চার্চিল স্কোয়ারটাকে বাচ্চাদের খেলার উপযোগী করে তোলে, যাতে বাচ্চারা এসে এখানে খেলতে পারে। কি সুন্দর দাবার বোর্ড তৈরি করা আছে দেখুন, আর গুটিগুলো কত বড় বড়। দুজনে মিলে দেখছি খেলায় বেশ ব্যস্ত হয়ে গেছে। ওই দেখুন কি অবস্থা, পায়ে করে দান দিচ্ছে। দাবা ছাড়াও এখানে আরো অনেক রকম খেলার ব্যবস্থা করা আছে। ওই দেখুন ওনারা ওখানে বাস্কেটবল খেলছে। আর এই যে পিরামিডের মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর মাথাতেই এই বছরে আতশবাজির প্রদর্শন করা হয়েছিল নিউ ইয়ারে। আর এই বিল্ডিংটা হচ্ছে এডমন্টন আর্ট গ্যালারি। আর দেখুন এই ছোট ছোট টেবিলগুলোতেও দাবার বোর্ড তৈরি করা আছে। ও বাবা, গুটি দিয়ে দেখছি সাজানোও আছে। আপনাদের মনে আছে কি, আমি আগের একটা ভিডিওতে এই টেবিলগুলো দেখিয়ে বলেছিলাম হয়তো এরা এতে দাবা খেলে। সৌমের বাবা তো বলছিল যে গুটিগুলো কি বাড়ি থেকে নিয়ে আসতে হয় নাকি এরা প্রোভাইড করে, সেটা অবশ্য জানা নেই। আর এই পাশটায় দেখুন ব্লকস দিয়ে বিল্ডিং তৈরি করার ব্যবস্থাও করা আছে, যাতে বাচ্চারা এসে এনজয় করতে পারে। আমার তো মনে হয় বাচ্চারা ভীষণ খুশি হবে এখানে আসতে পারলে। জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর আমি যতদূর জানি এই জুন মাসের শেষের দিক থেকেই এখানে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে এখানকার সব স্কুলগুলোতে। হয়তো সেই সময় আরো নানান রকম খেলা দিয়ে এখানটাকে সাজিয়ে তোলা হবে। আর সেই সময় এই চত্বরটায় নানান রকমের স্টেজ শো, সিনেমা, এমনকি ফেস্টিভ্যালও হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য।
আর ওই যে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, দেখুন দুখানা ট্রেনও যাচ্ছে। এবারে আমরা ভেবেছি মুড়ি আনতে যাওয়ার জন্য এই ট্রেনে করেই যাব। প্রত্যেকবার তো বাসে করেই মুড়ি আনতে যাই, কিন্তু এবারে ভেবেছি এই নতুন গ্রিন লাইনের ট্রেনে চেপেই মুড়ি আনতে যাব। এর আগে এখানে অনেক মেট্রো ট্রেনে চেপেছি, আর বাসে করে যাওয়ার সময় এইসব ট্রেনগুলোকে অনেকবার দেখতেও পেয়েছি, কিন্তু কোনোদিন এই ট্রেনে ওঠা হয়নি। চলুন আজকে গিয়ে দেখি যে এই ট্রেনে চেপে কেমন অভিজ্ঞতা হয়, আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। এই স্টেশন চত্বরটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই চার্চিল স্কোয়ারে দু রকমের ট্রেন দেখতে পাবেন, একটা মাটির নিচ দিয়ে যায় মেট্রো লাইন, আর একটা মাটির ওপর দিয়ে যায় এই গ্রিন লাইনটা। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর দূরের ওই আকাশটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। রাস্তার মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে চলেছে, আর রাস্তার দুপাশে বাস বা গাড়ি যাওয়ার ব্যবস্থা করা রয়েছে। দেখতে ভারী সুন্দর লাগছে। দূরে ছোট ছোট ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে। এখানে তো জানেনই দু রকমের বাড়ি হয়, একরকম হলো এই অ্যাপার্টমেন্টগুলো যেগুলোয় ভাড়া দেওয়া হয়, আর আরেকটা হলো নিজস্ব বাড়ি। আর ওই যে দূরে এম লেখাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ম্যাকডোনাল্ডসের সাইন আর কি। ওখানে গেলে আপনারা ভালো ভালো ম্যাকডির টেস্টি টেস্টি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই বা ধরুন কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস আপনারা খেতে পারবেন। আমার তো এইরকম আকাশ দেখলেই ইন্ডিয়াতে শরৎকালে পরিবেশের কথা মনে পড়ে যায়। ঠিক যেমন উমার আগমনের আগে পেঁজা তুলোর মেঘে আকাশটা সেজে ওঠে, তেমনটা। আমি তো কানাডায় আসার আগে এইসব ছবিগুলো দেখে ভাবতাম এইগুলো হয়তো সত্যি না, ভীষণভাবে এডিটেড। কিন্তু এখন তো দেখে ভাবছি ছবির থেকে নিজের চোখের সামনে আরো বেশি সুন্দর। এই স্টেশন চত্বরটাও দেখুন কি সুন্দর। কানাডায় আপনাদের কাছে নিজস্ব গাড়ি থাকলে খুবই সুবিধা হবে, কারণ লোকাল ট্রান্সপোর্টে বাস আপনি চেঞ্জ করে করে ইউজ করতেই পারবেন, কিন্তু ট্রেনটা দূরপাল্লার নয়, একটা লিমিটেড এরিয়ার মধ্যেই পাবেন। হ্যাঁ, তবে আপনারা বলতে পারেন যে অনেক ইউটিউব চ্যানেলেই তো দেখেছি দূরপাল্লার ট্রেন চলে। হ্যাঁ, দূরপাল্লার ট্রেন ভিআরএল অপারেট করে, যেটা ভীষণ কস্টলি। কোনোদিন যদি সুযোগ বা সামর্থ্য থাকে চেষ্টা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে ট্রাভেল করার। ওই যে দূরে পিরামিডের মতো ছোট ছোট চারখানা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো, এইটা হচ্ছে এডমন্টনের মাটাট কনজারভেটরি। এইখানে আপনারা অনেক রকমের গাছ সংরক্ষণ করে রাখা আছে, সেগুলো দেখতে পাবেন। আমি এর আগেই একটি ভিডিও বানিয়েছি এই মাটাট কনজারভেটরি নিয়ে। এখানে 3 রকম ওয়েদারের বা বলতে পারেন 3 রকম জলবায়ুর গাছপালা দেখতে পাবেন। আর এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই নদীটি আপনারা তো আমার আগের অনেক ভিডিওতেই নানান রকম অবস্থায় দেখেছেন, কখনো জমাট বেঁধে বরফ হয়ে আছে, আবার দেখুন না যেই গরম পড়েছে অমনি সমস্ত বরফ গলে গিয়ে জলে পরিণত হয়েছে। লোকাল ক্যানাডিয়ানরা বা বলতে পারেন এখানকার সাধারণ লোকেরা প্রায় 70 থেকে 80% নিজেদের গাড়ি নিয়েই যাতায়াত করেন। প্রাইভেট ট্রান্সপোর্ট বলতে
উবেরটা খুবই চলে, তার সাথে লিফট চলে, ইয়োলো ট্যাক্সি আর কোঅ্যাপ ট্যাক্সি। সবকটাই ভালো, ইউজ করে দেখেছি, তবে আমার ব্যক্তিগত পছন্দ উবের। তবে অবশ্য ওয়েদার খারাপ থাকলে মাঝে মাঝে চার্জটা মানে ভাড়াটা একটু বাড়িয়ে দেয়, কি আর করা যাবে বলুন। এখানে নিজস্ব গাড়ি কেনার আগে আপনাদেরকে ড্রাইভিং এর জন্য লেখা পরীক্ষা দিতে হবে, একটু পড়াশোনা করতে হবে, কারণ 30টার মধ্যে 25টা সঠিক উত্তর দিলে তবেই পাশ করবেন। আর পাশ করে গেলে আপনারা লার্নার লাইসেন্স পাবেন। এই লার্নার লাইসেন্স নিয়ে কোনো ড্রাইভিং স্কুল থেকে শিখে মিনিমাম 1 বছর পরে আপনারা ড্রাইভিং এর টেস্ট দিতে পারবেন, আর পাশ করলে তবেই রোডে চালানোর অনুমতি পাবেন। এই ট্রেনের কাঁচের জানালাগুলো এত বড় বড় হওয়ার জন্যই বাইরের সৌন্দর্যটাকে আমরা এত সুন্দর করে উপভোগ করতে পারছি। আমার মনে হয় এই গ্রিন লাইনের ট্রেনের কথা হয়তো এখনো অনেকেই জানেন না, বা হয়তো আজ উইকেন্ড বলে ট্রেন একদম খালি, একটুও ভিড় নেই। বাইরের এই নৈসর্গিক সৌন্দর্য ভিডিওতে কতটা ফুটে উঠেছে বলতে পারবো না, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে। এই ট্রেনটা করে আমরা মিনিট 40 যাব। এই ট্রেনের একদম লাস্ট স্টপেজ হচ্ছে মিলুটস, সেখানেই আমরা আজ যাচ্ছি। এখানে মিলুটসে আপনারা অনেক ইন্ডিয়ান কমিউনিটি দেখতে পাবেন। যত বড় বড় ইন্ডিয়ান গ্রসারির দোকান বলুন, জামা কাপড়ের দোকান বলুন, সবই মিলুটসেই আছে। আমরা রথযাত্রার যে ভিডিওটি বানিয়েছিলাম সেটাও কিন্তু এই মিলুটসেই তোলা, আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি তারও লিংক দিয়ে দেবো, আপনারা যারা আমার রথযাত্রা ভিডিও দেখেননি গিয়ে দেখে নিতে পারবেন। আমাদের ট্রেন মিলুট স্টেশনে পৌঁছে গেছে, আমরা দোকানের কাছাকাছি চলে এসেছি। মিলুটসে ট্রেন থেকে নামার পর একটা বাসে করে মিনিট 5 লাগলো এইখানে পৌঁছতে। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারাই জায়গাটিকে অবশ্যই চিনতে পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দোকানটিকে নিয়ে আমি এর আগেই একটা ব্লগ বানিয়েছি। চলুন দোকানে যাওয়া যাক। আপনারা যারা আমার আগের বাংলাদেশি দোকানের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই, এখানে মুড়ির সাথে সাথে নানান রকমের মাছ, মাংস, ডিম এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায়। বিশেষ করে মশলাপাতি, এখানকার সুপার স্টোরগুলোতে তো আর সব সময় আমরা বাঙালিরা যে সমস্ত মশলা ইউজ করি তা পাওয়া যায় না, তাই এখানে আমাদেরকে আসতেই হয়। আর আমার ওই ভিডিওটি যারা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংকও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মুড়ি আমাদের নেওয়া হয়ে গেছে, চলুন এবার আমরা বাড়ির পথ ধরি। কানাডাতে থাকতে থাকতে অনেক সময় আমরা বোর হয়ে যাই, উইকেন্ডে যদি বাইরে না গিয়ে বাড়িতেই কাটাই। স্যাটারডেটায় মনে হয় সারা সপ্তাহ তো অনেক কাজ করেছি, আজকে একটু রেস্ট নিই, কিন্তু সানডে হলেই মনে হয় কোথাও যাব না। তাই আজকে বাইরে বেরোতে পেরে আর এই দুর্দান্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্যকে ভিডিওতে ক্যাপচার করতে পেরে মনটা খুব খুশি হয়ে গিয়েছে। আর এই যে গাড়িটি করে আমরা মুড়ি নিয়ে ফিরছি, এই গাড়িটির চালক একজন বাংলাদেশি ভাই। সারা রাস্তা আমরা বাংলাতেই গল্প করতে করতে ফিরছি। যাই হোক, আমরা যে দোকান থেকে মুড়ি কিনি মানে আলিফ হালাল মিট অ্যান্ড গ্রসারি, ওখানে যে ভদ্রলোক থাকেন মানে আমাদের সাথে, যার প্রত্যেকবার মুড়ি কিনতে যাওয়ার সময় দেখা হয়, ওনার সাথে আমাদের একটু পরিচয় হয়ে গেছে। উনি পেশায় একজন প্রফেসর। যেহেতু ওনার থেকে মুড়িটা আমরা বারবার কিনে আনি, আর মুড়িটা এখানে ভীষণ কস্টলি,
সাধারণত বেশিরভাগ সবাই 1 প্যাকেট বা 2 প্যাকেট করেই কিনে নিয়ে আসে। আর আমরা যেহেতু শহরের একদম অন্য প্রান্তে থাকি, 1 প্যাকেট বা 2 প্যাকেট করে মুড়ি আনি না। আর মুড়িটা আমরা খেতে খুবই পছন্দ করি। উইকেন্ড হলে আলুর ঝোল আর মুড়ির কথাই আলাদা। যাই হোক, ওনার থেকে মুড়ি কিনে আনলে উনি আমাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেন, কারণ এক তো উনি আমাদের পরিচিত হয়ে গেছেন, আর দ্বিতীয় কারণ হলো আমরা যখন মুড়ি কিনি একেবারে 1 বস্তা বা 2 বস্তা মুড়ি কিনি। আর এখানে তো জানেনই 1 বস্তা মুড়ির দাম অনেক। অবশ্য আমাদের ক্ষেত্রে সুবিধা হয় 1 বস্তা মুড়ি কিনলে, কারণ ট্রান্সপোর্টেশন খরচাটা কম পড়ে একেবারে আনলে। অন্যরা হয়তো এতটা মুড়ি একেবারে কেনে না। আর তাছাড়া ওই যে আগেই বললাম, 1 বস্তা মুড়ি কিনলে ডিসকাউন্টও আমরা অনেকটা পাই। যেমন ধরুন, 1 বস্তাতে মুড়ির 20টা প্যাকেট থাকে, আর আমরা প্রেফার করি প্রাণ মুড়িটা। কোনো ব্র্যান্ডকেই আমরা প্রমোট করছি না, কিন্তু আরো অন্যান্য মুড়ি খেয়ে আমরা দেখেছি আর যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হলো এই প্রাণ মুড়িটা আমাদের দেশের মুড়ির মতনই খেতে। অবশ্য এটা আমাদের ব্যক্তিগত মতামত। তাই দোকানে গিয়ে প্রথমেই আমরা জেনে নিই প্রাণ মুড়িটা আছে কিনা, কারণ এক সময় এই মুড়িটা একদমই পাওয়া যাচ্ছিল না। আর দোকানে যাবার পরে যখন জানতে পারি প্রাণ মুড়িটা আছে, তখন আমরা টার্গেট করি 1 বস্তা বা 2 বস্তা মুড়ি নিয়ে চলে আসার জন্য, কারণ তাহলে 6 মাস আর আনতে যেতে হয় না। আর অন্য মুড়ি থাকলে কয়েক প্যাকেট নিয়েই চলে আসি, কারণ বুঝতে পারি না স্বাদে ভালো লাগবে কি লাগবে না, সেই জন্য। আপনারা যদি 1 প্যাকেট মুড়ি কেনেন তাহলে দাম পড়ে $5 বা $5.5 মতো, মানে ধরুন ভারতীয় মুদ্রায় 300 থেকে 350 টাকার মতন। কিন্তু যেহেতু আমরা 1 বস্তা নিই, সেই জন্য ওনারা আমাদের থেকে বস্তা পিছু দাম অনেকটাই কম নেন। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন যে মুড়ি না খেলেই তো হয়। আসলে আপনারা যদি 1 মাস বা 2 মাসের জন্য কোথাও যান, তাহলে মুড়ি না খেয়েও কাটিয়ে দিতে পারবেন। কিন্তু যখন ধরুন সেখানে বেশ কিছু বছর আপনারা কাটাবেন, তখন প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে বলুন। এইবার মুড়ি তো কিনলেন, সাথে তো চানাচুরও কিনতে হবে। এখানে রুচি চানাচুর পাওয়া যায়, যেটা খেতে দুর্দান্ত। আগে 1 প্যাকেটের দাম ছিল $3, মানে ওই 180 টাকার মতন। আর এখন তা বেড়ে হয়েছে $5.5, মানে বলতে পারেন 350 টাকার মতন। সেই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, ক্যানাডায় যা কামাবেন ওই মুদির দোকানেই দিয়ে আসতে হবে। চলুন, আমরাও মুড়ি নিয়ে চলে এসেছি। আপনাদেরকে একবার দেখাই যেখানকার মুড়ির প্যাকেট কিরকম দেখতে হয়। এখানে খুব সুন্দর করে প্যাকিং করা থাকে, জানেন তো, যাতে কিছুতেই মুড়িটা নরম না হয়ে যায়। এই দেখুন, এইরকম প্যাকেটগুলো হয়। গ্রামের 400 গ্রাম মুড়ির প্যাকেট। চলুন, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।